মৃদু শৈত্যপ্রবাহ থেকে মাঝারি শৈত্যপ্রবাহে নেমেছে উত্তরের শীতের প্রকোপ। মাঘ আসার আগে বাঘ কাঁপানো শীতের দাপট দেখাচ্ছে পৌষের শেষ সপ্তাহ। রাতভর হাড় কাঁপানো শীত, সেই সঙ্গে বইছে হিমশীতল বাতাস। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। আজ সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার রেকর্ড দেখা দেয়। গত ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারিতে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ৩২ বছরেও চালু হয়নি রাজবাড়ী জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল। অযত্ন আর অবহেলায় পড়ে থেকে যেন ময়লার ভাগাড়ে রূপান্তর হয়েছে। বাস টার্মিনালটি সচল না থাকায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী পরিবহন চালকরা। তবে টার্মিনালটি চালুর আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। রাজবাড়ীর প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রথম দেখায় মনে হতে পারে এটি ময়লা ফেলার জায়গা বা ময়লা আবর্জনার ভাগাড়। আদতে এটি রাজবাড়ী জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল। অযত্ন আর অবহেলায় প্রায় ৩২ বছর ধরে পড়ে আছে টার্মিনালটি। কর্তৃপক্ষের গাফিলতির কারণে বাস টার্মিনালটি কখনোই আলোর মুখ দেখতে পারেনি। ১৯৯৪ সালের ১৯ এপ্রিল উদ্বোধনের পর থেকে কখনো সচল হয়নি বাস টার্মিনালটি। টার্মিনালটি সচল না থাকায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন চালকরা। এদিকে নির্মাণের পরও দীর্ঘ বছর ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান আসবাবপত্র ও সরঞ্জামাদি। সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে চালু হচ্ছে না বাস টার্মিনালটি। গ্যারেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে ময়লা নোংরা আবর্জনার মধ্যে দিয়ে ভরা। এই যে এখন আইসে নোংরা আবর্জনার ভিতরে আমার গাড়িটা যেতে বেশি হেল্প করে। গাড়ির স্টাফরা গাড়ির তলে যায় পর্যন্ত পায়খানা প্রস্রাব করে। আমরা স্টাফ খুবই কষ্টে আছি। আমরা টার্মিনাল চালু হচ্ছে না, এগুলি নিয়ে তো কেউ কোনো ছাড়াই যায় না। টার্মিনাল চালু হলে অবশ্যই ভালো হয়। টার্মিনালটা চালু হলে তো সব জনগণেরই সুবিধা। কেন টার্মিনালটি ব্যবহার হচ্ছে না এই বিষয়ে বিস্তারিত জেনে তা চালুর ব্যবস্থা করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। যখন করা হয়েছিল তখন তারা হয়তো ভেবেছিল যে এই টার্মিনাল থেকেই যাত্রী যাবে, কিন্তু কেন যাচ্ছে না এটা আমাকে একটু দেখতে হবে, জানতে হবে যে কেন যাত্রীরা ওখান থেকে উঠছে না। সেক্ষেত্রে যদি আমাদের এ বিষয়ে অন্য কোনো সেকেন্ড কোনো থট থাকে সেটিও আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এই জন্য আগে তাদের সাথে আমি বসে কথা বলে নিই, তারপর আমরা সিদ্ধান্ত নেব। টার্মিনালটি অতি দ্রুতই চালু করে যাত্রী চালকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা অংশকে ঢাকার প্রবেশদ্বার বলা হয়, কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই অংশে পাল্লা দিয়ে বেড়ে চলছে ৩ চাকার যানবাহন। বেপরোয়া গতি, চালকদের দক্ষতা ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কালিয়াকৈর উপজেলার প্রতিনিধি আজিজুর রহমান আজিজের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে দিন দিন বেড়েই চলছে ৩ চাকার যানবাহন। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় প্রতিনিয়তই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোটঘর থেকে কোনাবাড়ি ও নবীনগর ১৫ কিলোমিটার এবং কালিয়াকৈর থেকে জিরানী পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা কম বলে অভিযোগ চলাচলকারীদের। উল্টো পথে অটোগুলো চলছে, এই উল্টো পথে অটো যাওয়ার কারণে দুর্ঘটনা হয় এবং সকালবেলা প্রচুর যানজট হয়, যা আমরা অফিসে যেতে পারি না। অটো রিক্সা তাদের কোনো লাইসেন্স নাই, তারা ইন্ডিকেটর বোঝে না, ড্যানে বামে কোনো কিছু বোঝে না, আটকা ঢুকিয়ে দেয়। মহাসড়কে ৩ চাকার যানবাহন হাইওয়ে পুলিশ আটক করে ২-৪টি মামলা দেওয়া হলেও বেশিরভাগ যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই দেখেন চারা উঠে গেছে একদম, এটা সামান্য অটো একটা ধাক্কা দিয়ে। অনেক মানুষ পুঙ্গ হয়, বাড়িতে বসে তারা কোনো কাজ কাম করতে পারতেছে না। তাদেরকে একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট জায়গা দেওয়া প্রয়োজন এবং তারা যেন মূল রাস্তায় না উঠতে পারে, এটা আমি সরকারের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করি। হাইওয়ে পুলিশের গাজীপুরের নওজোর রিজিয়নের এই কর্মকর্তা জানান, স্বল্প জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। চালকদের ট্রাফিক জ্ঞান না থাকা বেশিরভাগ দুর্ঘটনার কারণ বলেও জানান তিনি। থ্রি হুইলারগুলি চলাচলের কারণে এখানে যানজট হচ্ছে, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। তারা যাতে এটা না করে তাদেরকে সাবধান করেছে এবং একই সাথে আমরা এই সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রতিদিনই আমরা বিভিন্ন মামলা প্রসিকিউশন দিচ্ছি। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত প্রচারণা চালানো প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশালে প্রতিবন্ধীদের বিনামূল্যে ফিজিওথেরাপি, সাইকোলজি সহ স্বাস্থ্যসেবা দিয়ে সুনাম কুড়িয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্ট
প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। তবে সেবার মানকে আরও ত্বরান্বিত করার দাবি জানিয়েছে সেবা প্রত্যাশীরা। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর প্রথমবারের মতো অটিজম এনডিডি সেবাদান প্রকল্প নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট চালু করেছে সরকার। এর মাধ্যমে এ অঞ্চলের রোগীরা বিনামূল্যে ফিজিওথেরাপি, সাইকোলজি, ওকুয়েশন ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের সেবা পাচ্ছেন। স্বল্প মূল্যে সরকারি সেবা পেয়ে খুশি এ অঞ্চলের মানুষ। 7 মাস আগে নগরীর হাতেমারি কলেজে সংলগ্ন চালু করায় শিশুসহ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসায় আশার আলো দেখছে বরিশাল মহানগরীর মানুষ। তবে টেকনিশিয়ানের পাশাপাশি আরও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের দাবিও তাদের। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ হয়েছে। অনেক জায়গায় অনেক রকমের ভোগান্তি থাকে, অনেকই থাকে, কিন্তু এখানে ওরকম কিছুই নাই। সমাজ কল্যাণ অফিসে আইসা আমার ছেলে অনেক সুস্থ। তুমি কোন আকাশে থাকো জোছনাকারে মাখো। চিকিৎসার মান আরো বাড়াতে এই প্রকল্প সরাসরি সমাজসেবা অধিদপ্তরের পরিচালনার দাবি বিশিষ্ট জনদের। 3 মাস হয়েছে আমি এখানে আসছি আমার বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চাটা আগে অনেক ডেভেলপ হয়েছে, সুবিধা দিচ্ছে, তার জন্য বাংলাদেশ সরকারকে একান্তভাবে ধন্যবাদ জানাই। আমরা যে পেশেন্টগুলো দেখি মেইনলি হচ্ছে যে অটিজম এবং হচ্ছে এনডিডি যে পেশেন্টগুলো আছে এগুলো দেখি। আমরা হাতে ধরে ধরে এদের প্রবলেমগুলোকে সর্ট আউট করি এবং প্রপার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। নতুন এই সেবা সরকারের যুগান্তকারী উদ্যোগ বলে মনে করেন উপপরিচালক। বাংলাদেশে প্রায় গড়ে 4 থেকে 5% প্রতিবন্ধী বাচ্চা, তার মধ্যে আমাদের অধিকাংশই হলো নিউরো ডিসঅর্ডার। কাজে নিউরো ডিসঅর্ডার বাচ্চাদের জন্য লালন পালনের জন্য সমাজের বোঝা না হয়ে থাকে, তারা যাতে সমাজের একটি সম্পদ হিসেবে পরিণত হয়, সেক্ষেত্রে এদের ভূমিকার জন্য এই প্রতিষ্ঠানটি, এই প্রোগ্রামটি অব্যাহত থাকুক। সরকারি প্রতিষ্ঠান যেখানে প্রকৃত সেবাদানে করছে নানা গরিমসি, সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কুড়িয়েছে সুনাম। মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে এগিয়ে গিয়েছে অনেকটা পথ। তাদের আরও দক্ষ জনবল আর সত্যিকারের মানসিকতা থাকলে এগিয়ে যাবে বহুদূর, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার গ্রাম বাংলা। শরীয়তপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাজিরা থানা ভবনে নিহতের শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার সুপার নজরুল ইসলাম। তিনি জানান, দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের মরদেহ জানালার গ্রিলের সাথে ঝুলতে দেখেন সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সুপার সহ অন্যান্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হয়ে যাবে। টাঙ্গাইলের ধনবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতর পরিবার ও আহতর পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। বৃহস্পতিবার সকালে ধনবাড়ি উপজেলা পরিষদের হলরুমে উপজেলা রোগী কল্যাণ সমিতির আয়োজিত অনুষ্ঠানে ধনবাড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 2 জন এবং আহত 7 জনের মাঝে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে 10,000 করে অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। পাবনার ঈশ্বরদীতে বসের বেধড়ক পিটুনির শিকার হয়ে মেহেদি হাসান নাইম নামে ইপিজেটের এক পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত 2টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহতের বাবা মাসুদুল হক মুক্তারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইপিজেটের একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করত নাইম। পদোন্নতি পাওয়া নিয়ে বুধবার ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে বিতণ্ডা হয়। তাকে অফিসের ভিতরে বেধড়ক মারপিট করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 2টার দিকে তার মৃত্যু হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না বলে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌর অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত আগামী কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, স্থানীয় সরকারের ব্যাপারে সরকার একটি কমিশন গঠন করেছেন। এই কমিশন কি রিপোর্ট দেয় তা আমরা আগে দেখতে চাই, তারপর আমাদের দলের অবস্থান কি সেটা দেখব ও বলবো। এই সরকার সংস্কারের কথা বলে কালক্ষেপণ করছেন। সংস্কারের জন্য 1 বছর সময় লাগে না। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বেশি সংস্কার করলেও 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। কক্সবাজারে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অফ বাংলাদেশ এবং সুইজারল্যান্ড ভিত্তিক হেল্প লজিস্টিক্স এর যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী আয়োজিত হিউম্যানিটেরিয়ান লজিস্টিক ম্যানেজমেন্ট ট্রেনিং শেষ হয়েছে। বুধবার হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর KM জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে হেল্প লজিস্টিক এর এশিয়া প্যাসিফিক রিজিয়নের ডিরেক্টর কলিন উই, এনজিও প্ল্যাটফর্মের কোঅর্ডিনেটর মিস মারিয়ান্না নারহি, হোপ ফাউন্ডেশনের কর্মকর্তা ডক্টর গোলাম হাফিজ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে কাপাসিয়া উপজেলা তরগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে তরগাঁও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নানের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বেপারী, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন খান, তরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলাওয়ার হোসেন সহ আরও অনেকে।